হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা পড়ব যৌগে মৌলের শতকরা সংযোজি কিভাবে বের করতে হয়। শতকরা বলতে আমরা কি বুঝি? শতকরা বলতে বুঝি যে 100 এর ভিতরে কত, সেটাই কি শতকরা বা পার্সেন্ট। আমরা ছোটোবেলায় পড়েছি, মনে করো তোমাকে 10টি আমের ভিতরে 3টি দেওয়া হলো, তাহলে এমন আসতো, তাহলে তোমাকে শতকরা কত দেওয়া হয়েছে, তখন আমরা বের করতাম 100 এর মধ্যে কত দেওয়া হয়েছে। এখন আমরা যেটা বের করব, একটা মৌলের ক্ষেত্রে বা একটা যৌগের ক্ষেত্রে একটা পরমাণু শতকরা কি পরিমাণ থাকবে সেটাই হবে তার শতকরা সংযুতি। শতকরা সংযুতিটা কি? কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। দেখো, যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুতি বের করা যায়। ধরো আমরা HCl একটা যৌগ, এখানে হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুতি বের করব এবং এর মাধ্যমে আমরা শতকরা সংযুতিটা বুঝব। তাহলে দেখো, আমাদের প্রথমে যেটা লাগবে, HCl এর আণবিক ভরটা লাগবে। HCl এর আণবিক ভর হচ্ছে 1 হাইড্রোজেনের প্লাস 35.5 ক্লোরিনের 36.5। দেখো, আমরা আগে একটু বুঝি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের এক মোলের ভর কত? 36.5। এর ভিতরে হাইড্রোজেন ছিল 1 গ্রাম, ক্লোরিন ছিল 35.5 গ্রাম। এই যে হাইড্রোজেন 1 গ্রাম আর ক্লোরিন 35.5 গ্রাম, এটা কার ভিতরে, কতটুকুর ভিতরে? এটা 36.5-এর ভিতরে। কিন্তু আমরা যদি বের করি যে 100-এর ভিতরে কত ঐকিক নিয়মে, তাহলে কিন্তু আমরা যে রেজাল্টটা পাবো সেটি হবে তার শতকরা সংযুতি। দেখো, আমরা প্রথমে হাইড্রোজেনেরটা বের করব, যে 36.5 গ্রামের ভিতরে হাইড্রোজেন আছে কত গ্রাম? 1 গ্রাম। তাহলে 36.5 গ্রাম HCl এর মধ্যে হাইড্রোজেন আছে 1 গ্রাম। তাহলে 1 গ্রামের ভিতরে কত আছে? 1 ডিভাইডেড 36.5 গ্রাম। এবার আমরা বের করব, যেহেতু শতকরা বলেছে, আমরা বের করব 100 গ্রামের মধ্যে কত আছে। তো 100 গ্রামের HCl এর মধ্যে হাইড্রোজেন আছে, 100 দ্বারা গুণ করে দিয়েছি, 1 × 100 ডিভাইডেড 36.5, রেজাল্ট আসবে 2.74 গ্রাম। তাহলে 100 গ্রাম হাইড্রোক্লোরিকের মধ্যে হাইড্রোজেন আছে 2.74 গ্রাম। আর 100 গ্রামের ভিতরে যখন কোনো কিছু থাকে তখন সেটাকে আমরা বলি কি? শতকরা। এবং যেহেতু এটা মৌলের ভিতরে, একটা যৌগের ভিতরে মৌল আছে, এটা সংযুতি, অতএব হাইড্রোজেনের শতকরা সংযুতি হবে 2.74 এবং এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। তো অতএব হাইড্রোজেনের শতকরা সংযুতি হবে 2.74%। এবার আমরা ক্লোরিনেরটাও বের করব। তো দেখো, 36.5 গ্রাম HCl এর মধ্যে ক্লোরিন আছে 35.5 গ্রাম। তাহলে 1 গ্রামের ভিতরে কত আছে এবং 100 গ্রামের ভিতরে কত আছে এটা বের করব। তো এবার 36.5 গ্রাম HCl এর মধ্যে ক্লোরিন আছে 35.5 গ্রাম। আমরা এটা কোত্থেকে পেলাম? এই যে এখান থেকে পেয়েছি, যে তোমার HCl এর আণবিক ভর ছিল 36.5 গ্রাম, এর ভিতরে হাইড্রোজেন আছে 1 গ্রাম এবং ক্লোরিন আছে 35.5 গ্রাম। এবার 1 গ্রাম HCl এর মধ্যে ক্লোরিন কতটুকু আছে? তাহলে 35.5কে ভাগ দেব 36.5 দ্বারা। এবার 100 গ্রামের মধ্যে কতটুকু ক্লোরিন আছে সেটা বের করব। এটাকে 100 দ্বারা গুণ করে দিলেই 100 গ্রামের মধ্যে কতটুকু আছে সেটা বের হয়ে যাবে। তাহলে 100 গ্রামের মধ্যে 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিন আছে 97.26 গ্রাম। অথবা আমরা চাইলে শুধু হাইড্রোজেনটা বের করে আমরা কিন্তু এটা বের করতে পারবো। কারণ হচ্ছে যে 100 গ্রামের ভিতরে হাইড্রোজেন যদি থাকে 2.74 গ্রাম, তাহলে ক্লোরিন কতটুকু থাকবে? যেহেতু দুইটা পরমাণুই আছে, দুইটা মৌলই আছে, তাহলে এই 100 থেকে 2.74 বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ক্লোরিনের জন্য শতকরা সংযুতি। এবার কথা হচ্ছে, দেখো এবার কি শতকরা সংযুতি হাইড্রোজেনের আমরা বের করেছি 2.74%, আর ক্লোরিনের বের করেছি 97.26%। এবার কথা হচ্ছে, দেখো যে আমরা কি সবসময় এভাবেই লিখে এভাবে বের করব, নাকি এর কোনো শর্টকাট বা কোনো সূত্র আছে? দেখো, আমাদের যদি দু একটা বড়
যৌগ দেয়, দিল সোডিয়াম কার্বনেট Na2CO3 বা দিল H2SO4, তখন কিন্তু এভাবে লিখে লিখে বের করা আমাদের জন্য জটিল, আমাদের জন্য একটু কি হয়, একটু কষ্ট, অনেক লেখা লাগে। তো আমরা চাইলে এটাকে একটা সূত্র আকারে লিখতে পারি। দেখো আমরা কি করেছি, দেখো 100 গ্রামের মধ্যে যখন আমরা বের করেছি শতকরা সংযুতি, আমরা কি করেছি, আণবিক ভর দ্বারা ভাগ করেছি, 100 দ্বারা গুণ করেছি, এবং এই যে 1, এই 1টা ছিল হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর। তাহলে আমরা মৌলের পারমাণবিক ভরকে 100 দ্বারা গুণ করেছি এবং এটাকে যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করেছি। আর একটা কি, যদি এখানে হাইড্রোজেন 2টা থাকতো তাহলে আমরা 2 দ্বারা গুণ করতাম। তাহলে এখান থেকে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি যে মৌলের পারমাণবিক ভর ইন্টু তার সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড ওই যৌগের আণবিক ভর। সেম কাজটা আমরা এখানে করেছি। যখন ক্লোরিনের বের করেছি শতকরা সংযুতি, দেখো কি করেছি, ক্লোরিনের পারমাণবিক ভর মানে মৌলের পারমাণবিক ভর গুণ করেছি 100 দ্বারা, ভাগ করেছি যৌগের আণবিক ভর দ্বারা। তাহলে আমরা একটা সূত্র বলতে পারি যে শতকরা সংযুতির সূত্র হলো যে মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা যদি একাধিক থাকে সেক্ষেত্রে ইন্টু 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর। দেখো আমরা এখানে যা করেছি সেটাই শুধু এখানে লিখেছি। আমরা এবার কি করব, আমরা এখন যখন শতকরা সংযুতি বের করব তখন আমরা এই এমন ইলাবোরেটলি না করে আমরা সহজভাবে সিম্পলি এই সূত্র দ্বারাই করব। দেখো প্রথম কোশ্চেনে বলেছে Na2SO4 সোডিয়াম সালফেট মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয় করো। তো আমরা যদি ঐকিক নিয়মে বের করতে যেতাম তাহলে আমাদের কিন্তু 3টে স্টেপে করা লাগতো এবং তিনটে স্টেপে প্রায় 9 লাইন লেখা লাগতো, কিন্তু আমরা সহজে আমরা সূত্র দিয়ে করলে খুব সহজে আমরা করতে পারবো। দেখো প্রথমে আমাদের যেটা লাগবে সোডিয়াম সালফেটের আণবিক ভরটা লাগবে। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর 23, সালফারের পারমাণবিক ভর 32, অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে সোডিয়াম সালফেট Na2SO4 এর আণবিক ভর হবে 142, এগুলো যোগ করলে হবে 142। তাহলে সোডিয়ামের শতকরা সংযুতি বের করব কিভাবে, 142 গ্রাম তোমার সোডিয়াম সালফেটের মধ্যে সোডিয়াম আছে কতটুকু 23, তাহলে 100 গ্রামের মধ্যে কত আছে, তো আমরা সরাসরি সূত্র বসিয়ে করব। তাহলে সোডিয়ামের শতকরা সংযুতি হবে কি করব, মৌলের পারমাণবিক ভর, দেখো মৌলের পারমাণবিক ভর সোডিয়ামের জন্য 23 আমরা লিখেছি, গুণ পরমাণুর সংখ্যা, সোডিয়াম আছে কয়টা এখানে 2টা, গুণ 2 দিয়েছি, ইন্টু 100 ডিভাইডেড ওই যৌগের আণবিক ভর। তাহলে এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 32.39%। তাহলে সোডিয়াম সালফেট যৌগে সোডিয়ামের শতকরা সংযুতি হলো 32.39%। সেম আমরা সালফার এবং অক্সিজেনটা বের করব। তাহলে সালফারের দেখো পারমাণবিক ভর ছিল 32 ইন্টু সালফার আছে কয়টা এখানে একটা, ইন্টু 1, ওই 1 না দিলেও হবে, গুণ 100 সূত্রের ডিভাইডেড যৌগের আণবিক ভর 142 দ্বারা ভাগ করেছি, উত্তর আসবে 22.54%। এবং লাস্ট আমরা অক্সিজেনের শতকরা সংযুতি বের করব। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে প্রথমে আমাদের লাগবে মৌলের পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু অক্সিজেন আছে কয়টা দেখো এখানে 4টা অক্সিজেন আছে, ইন্টু 4 ইন্টু সূত্রের 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর 142%, এবং উত্তর আসবে 45.07%। তো এটা ছিল তোমার সোডিয়াম সালফেট যৌগে সোডিয়াম সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি। সোডিয়ামের 32.39%, সালফারের 22.54%, অক্সিজেনের 45.07%। এরপরে কোশ্চেনে দেখো বলেছে চুনা পাথরের উপাদানসমূহের শতকরা সংযুতি নির্ণয় করো। চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট এর উপাদানসমূহ বলতে এর যে তোমার পরমাণুগুলো আছে এর শতকরা সংযুতি নির্ণয় করতে বলেছে। প্রথমে আমাদের যেটা লাগবে এগুলোর পারমাণবিক ভর লাগবে। তো ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, কার্বনের পারমাণবিক ভর সবাই জানি 12, অক্সিজেনের 16। এবার আণবিক ভরটা বের করব। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, অক্সিজেন আছে 3টা ইকুয়াল 100। তাহলে 100 গ্রামের ভিতরে ক্যালসিয়াম কতটুকু আছে, কার্বন কতটুকু আছে, অক্সিজেন
কতটুকু আছে আমরা সেটা দেখো এখানে 100ই দেওয়া আছে, আমাদের আর কষ্ট করে বের করতে হবে না। এবং এই যে তোমার যখন 100 থাকে তখন দেখো 100 গ্রামের ভিতরে কি ক্যালসিয়াম আছে কত গ্রাম, 40 গ্রাম, কার্বন আছে থাকবে 12 গ্রাম, আর অক্সিজেন থাকবে 3টা আছে, তো তাহলে 16 গুণ 3। আমরা যখন বের করবো তখন এই রেজাল্টটাই পাবো। দেখো ক্যালসিয়ামের শতকরা সংযুতি কত, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 ডিভাইডেড ইন্টু সূত্রের 100, পরমাণু সংখ্যা একটা এই জন্য আর দেয়নি, ইন্টু 100 ডিভাইডেড যোগের আণবিক ভর কত 100, তাহলে 40%। কার্বনের 12 আসবে, কারণ কি এই যে 100 আর এই 100 কাটাকাটি চলে যাবে, উপরে থাকবে 12। তাহলে দেখো কার্বনের শতকরা সংযুতি মৌলের পারমাণবিক ভর 12 ইন্টু 100 ডিভাইডেড যোগের আণবিক ভর 100 আসবে 12%। আর অক্সিজেনের কি হবে, অক্সিজেনের শতকরা সংযুতি হবে, অক্সিজেনের পারমাণবিক ভর 16 আছে 3টা ইন্টু 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর 100 আসবে 48%। আর অবশ্যই এই 3টা যোগ করলে তোমার 100 আসা লাগবে, 3টা যোগ করলে যদি 100 না আসে তাহলে সেক্ষেত্রে তোমার ম্যাথ কিন্তু ভুল হবে। ফাইনালি আর একটা কোশ্চেন যে 90 আণবিক ভর বিশিষ্ট এম যৌগ এর 15 গ্রাম বিশ্লেষণ করে 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম কার্বন এবং 10.67 গ্রাম অক্সিজেন পাওয়া গেল, যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। এখানে প্রবলেমটা হচ্ছে দেখো যে তোমার যৌগটির ভর ছিল কত 90, এম যৌগের ভর ছিল 90, কিন্তু তারা কি করেছে এই 90 গ্রাম এর যে তোমার যৌগটা এখান থেকে 15 গ্রাম আলাদা করেছে। 15 গ্রাম আলাদা করে নিয়ে ওই 15 গ্রামের ভিতরে হাইড্রোজেন ছিল 0.33 গ্রাম, কার্বন ছিল 4 গ্রাম, আর অক্সিজেন ছিল 10.67 গ্রাম। সমস্যা যেটা আমরা এতক্ষণ যা করেছি সবগুলো কি করেছি আণবিক ভর দ্বারা করেছি, যে আণবিক ভরের মধ্যে কতটুকু ছিল। কিন্তু আমরা এবার যদি আণবিক ভরকে আমরা হিসাব করে আণবিক ভরকে ধরে আমরা এইগুলো এই মানগুলো নেই তাহলে কিন্তু হবে না। কারণ কি এই যে হাইড্রোজেন যে 0.33 গ্রাম আছে এটা কিন্তু 90 গ্রামের ভিতরে নেই, এটা কার ভিতরে আছে 15 গ্রামের ভিতরে আছে। এবং এই 3টা যোগ করলে তুমি অবশ্যই কি পাবা 15 গ্রাম পাবা। তাহলে লিখতে হবে কি এখানে যৌগের ভরটা নিতে হবে 15 গ্রাম, মানে যেটা দেওয়া আছে সেটা নিতে হবে। আবার দেখো আমরা এখানে হাইড্রোজেনের নিতাম হচ্ছে 1, কার্বনের নিতাম হচ্ছে 12, অক্সিজেন নিতাম 16। কেন নিতাম, কারণ আমরা যখন আণবিক ভরকে ধরে করতাম তখন আণবিক ভরের মধ্যে অক্সিজেন থাকতো তার পারমাণবিক ভরের পরিমাণ, হাইড্রোজেন থাকতো তার পারমাণবিক ভরের পরিমাণ, কার্বন থাকতো তার পারমাণবিক ভরের সমান পরিমাণ। কিন্তু এই যৌগে কিন্তু আমরা আণবিক ভরটা নেইনি, এই জন্য এর যে পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণটা নেব, এবং এই পরিমাণের ভিতরে তোমার হাইড্রোজেন কতটুকু আছে সেটা নেব, পারমাণবিক ভর না নিয়ে কার্বন কত আছে সেটা নেব, এবং অক্সিজেন কত আছে সেটা নেব, এবং সেটাকে আমরা 100 গ্রামের ভিতরে বের করব। তাহলে 15 গ্রামের ভিতরে থাকে এতটুকু, 100 গ্রামের ভিতরে থাকে কতটুকু, সেটাই হবে এর শতকরা সংযুতি। তাহলে চলো আমরা বের করি। যৌগের পরিমাণ কতটুকু দেওয়া আছে 15 গ্রাম, আমরা এখানে 90 নেব না, কারণ 90 গ্রাম ধরে আমরা কাজ করি না, আমরা কাজ করেছি 15 গ্রাম ধরে। হাইড্রোজেন কতটুকু আছে 0.33 গ্রাম, এবার আর পারমাণবিক ভর নেব না। কার্বন আছে 4 গ্রাম, অক্সিজেন আছে 10.67 গ্রাম। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুতি হবে, হাইড্রোজেন আছে কতটুকু পারমাণবিক, হাইড্রোজেন পরমাণু আছে 0.33 গ্রাম ইন্টু 100 ডিভাইডেড যৌগের যে ভর সেটা 15। দেখো আমরা এটাই করেছি, এখানে মৌলের ভর বসিয়েছি, যেহেতু এখানে পারমাণবিক ভর হবে না আমরা মৌলের ভরটাই বসিয়েছি। এখানে মৌল হাইড্রোজেন আছে 0.33 গ্রাম ইন্টু পরমাণু সংখ্যা একটা ছিল ইন্টু 100 ডিভাইডেড যৌগের ভর, আণবিক ভর নেইনি, যৌগের ভর ছিল 15 গ্রাম, এটা বসিয়েছি, এবং রেজাল্ট আসবে 2.2%। তো সেম আমরা কার্বনেরটা বের করব। কার্বনের শতকরা সংযুতি হবে, কার্বনের এখানে আছে 4 গ্রাম ইন্টু সূত্রের 100 ডিভাইডেড যৌগের ভর ছিল 15 গ্রাম, তাহলে আসবে 26.67%। অক্সিজেনটা বের করব, যে অক্সিজেনের শতকরা সংযুতি, অক্সিজেন ছিল 10.67 গ্রাম ইন্টু 100 ডিভাইডেড যৌগ ছিল 15 গ্রাম ইকুয়াল 71.73%। এবার দেখো এই তিনটাকে যদি যোগ করা হয় অবশ্যই 100 আসবে, আর 100 আসলেই তোমার অঙ্ক সঠিক। অতএব যৌগটির শতকরা সংযুক্ত হবে হাইড্রোজেন 2.2%, কার্বন হবে 26.67%, অক্সিজেন হবে 71.73%।